হরিপুর গ্রামের মাঠের বাড়ি। বাড়ি বলা ঠিক হবে না, বিশাল অট্টালিকা, অবশ্য পরিত্যক্ত। এই বাড়ির সদর দরজা দুই বিশাল লোহার গেট হাট করে খোলা। তখন বেলা পড়ে এসেছে। দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে রমেশের দেহ আর চলছে না। হরিপুর গ্রামের মাঠের পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই রমেশের গা ছমছম করে উঠল। কাছে পিঠে কোনো বাড়ি আছে বলেও মনে হলো না। একটি দুটি আলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে, তাও হাঁটা পথে 10-15 মিনিটের পথ। এই পথ পেরোলে 2-1 ঘর গৃহস্থ বাড়ি পাওয়াও যেতে পারে। সন্ধ্যা নামতে শুরু হয়েছে। খিদে তৃষ্ণায় রমেশের বুকটা শুকিয়ে উঠেছে। তার আর চলার ক্ষমতা নেই। সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাফ তলা ছাদের মতো বারান্দায় সিঁড়ি ভেঙে ভেঙে একটি ঘরের সামনে এসে পড়ল। রমেশের কেবল অনুশোচনা হচ্ছে, কেন যে সে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এলো। সে নিজেই বুঝে উঠতে পারছে না। না হয় সে দুটি বিষয় ফেল করেছে, তবুও তো সে পাস করেছিল। আসলে বাবাকে তার এত ভয় লাগতো যে সে প্রথমেই ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড বকাবকি করবেন। মা করবেন ছি ছি, দাদা দিদি ওরা বলবেন বাঁদর ছেলে। এইসব ভাবতে ভাবতে পরীক্ষার ফলাফল হাতে নিয়ে আর বাড়ি ফিরে যায়নি। দাদার আর দিদির সঙ্গেও তার ভীষণ ঝগড়া লেগে থাকতো। তার কেবলই মনে হতো দাদা দিদিকেই বেশি ভালোবাসে, তাকে একবারও আদর করে না। বিশাল বাড়ির প্রবেশপথেই লেখা আছে, হরিপুর গ্রামের মাঠের বাড়ি, 1204 সন। তার পুটুলিতে একটু গুড়মুড়ি বাঁধা আছে। কাছে জলের কোনো ব্যবস্থা আছে কিনা জানা নেই। বাস থেকে নেমে নদী থেকে সে আজলা ভরে জলপান করেছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করলো। চারিদিক থেকে শত শত শেয়ালের ডাক ভেসে আসতে শুরু হলো। এক সময় নানা কথা ভাবতে ভাবতে রমেশের চোখে ঘুম জড়িয়ে এলো। সে ক্লান্ত শরীরে ঘরের ভিতর দেয়ালের এক কোণে বসে পড়ল। বসতে এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামাকাপড় রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল সে। দরকার মতো সে সকালে এইগুলি নিজের কাজে লাগাতে পারবে। চারিদিকে জোনাকি পোকার সবুজ খুদে খুদে আলো তার চোখে পড়তে লাগলো, ভগ্নপ্রায় বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে। তার প্রচণ্ড খিদে পেয়েছে। হঠাৎ পাশ থেকে কে বলে উঠল, খিদে পেয়েছে বাবা, এই না। আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই তার সামনে একটা লোমস হাতে কিছু খাবার দেখল। সে তৎক্ষণাৎ সেই হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগলো। মেঘের আওয়াজের সাথে আর একটি হাত বাড়িয়ে এক মহিলার কণ্ঠস্বর সে শুনল, অন্ধকারে দেখতে পাচ্ছিস না, এই নে জলের বাটি। এই বলেই এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো। রমেশের কোনো দিকে খেয়াল নেই। সে ঢকঢক করে জল খেয়ে নিয়ে ভাবতে লাগলো, কাছে পিঠে তার কেউ নেই, অথচ খাবার জল এসব কে দিয়ে গেল। তার এতক্ষণে গা ছমছম করে উঠল। ক্যাচ ক্যাচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো, আবার দরম করে দরজাটি বন্ধও হয়ে গেল। রমেশের চোখ থেকে ঘুম উধাও। সে ভয়ে এক জায়গায় জড়সড় হয়ে গেল। শুধু ভয়ে আতঙ্কে ওর চোখ দুটি জোনাকি পোকার সবুজ আলোর দিকে চেয়ে রইল। এরই মধ্যে এক বিভৎস শব্দ, বাঁচাও বাঁচাও। তারপর সব চুপ। সে ভয় আঁতকে উঠতে লাগলো বারবার। এবারে রমেশের 2 চোখ ভরে জল নেমে এলো। কেবলই তার মায়ের কথা মনে হতে লাগলো। সন্ধ্যার সময় সে যখন দুধ খই খেয়ে পড়তে বসত, তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিতেন, বলতেন, খুব মন দিয়ে পড়, বড় হলে কত দেশ দেখবে, কত বড় মানুষ হবে, দেশের জাতির সেবা করবে। যত সময় যেতে লাগলো তার ভয়ও তত বাড়তে লাগলো। সে শুধু অপেক্ষা করতে লাগলো সকালের জন্য। এর মধ্যেই কয়েকটি নাম না জানা পাখি ঝাপটাঝাপটি করতে করতে তার পায়ের উপর পড়ল। রমেশ ভয়ে কেঁদে ফেলল। একসময় তার কান্না থামতেই পাশের ঘর থেকে শুনতে পেল একটি মেয়ের কান্না। ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে কোনো এক নারী। রমেশের মনে একের পর এক ঘটনার ভয়ের পাথর চাপতে শুরু করলো। তবুও তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে।
তার মতোই খিদে তৃষ্ণায় কাতর, অথবা তার শিশুর খুব অসুখ তাই সে কাঁদছে। এমনই সব চিন্তা করতে করতে এক সময় রমেশ ওই লাঠি রাখা বিছানায় ঘুমিয়ে পড়ল। এবার তার মনে হলো পাশে আরেকজন কেউ ঘুমিয়ে আছে। হঠাৎ কি এক শব্দে তার ঘুম ভেঙে গেল। কানের কাছে ফিসফিস করে কি সব কথা হচ্ছিল। চোখ খুলতেই দেখে তার পাশে সাদা কালো পাঁজরের কয়েকটি দেহ ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে। এদের চারিদিকে ঘিরে শুধু শোনা যাচ্ছে হাহা হিহি হুহু বিভৎস ভয়ের শব্দ। তার মধ্যে হুহু করে বাতাস বয়ে যাওয়ার শব্দও শোনা যাচ্ছে। সারা ঘরময় জুড়ে ধোঁয়া। হঠাৎ করে ঘরের এক কোণে আগুন জ্বলে উঠেই নিভে যাচ্ছে। আবার ঘরের আর এক কোণে আগুনের গোলা থেকে ছুটে এসে মিলিয়ে যাচ্ছে। একটা নারী বড় বড় চুল খুলে পিছন ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে। ভয়ে তার শরীরে কাঁপুনি ধরল। রমেশ ক্লান্তিতে চিত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সে উপরে তাকাতেই দেখে কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা সাদা কালো পাঁজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে। মেঝে থেকে ছাদের উঁচু প্রায় 12 ফিট। উঁচু ছাদ থেকে নেমে আসা কঙ্কালের পা দুটো তার বুকের আর মাত্র 7 ফিট উপরে। এরপর 4 ফিট উপরে, 3 ফিট, আর মাত্র 2 ফিট উপরে রয়েছে। এবার তার মৃত্যু নির্ঘাত। এরই মধ্যে তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটি গায়ে পড়তেই সে সাপের দেহের মতো ঠান্ডা অনুভব করলো। বুঝলো এতক্ষণে সে কোনো এক মৃতদেহের পাশে ঘুমিয়ে আছে। তার কানের কাছে এবারে হাহা হিহি ভূতের হাসির ঝড় বইতে শুরু করলো। সে মনে মনে স্থির করে তাকে যেমন করেই হোক এখান থেকে পালাতে হবে। বিভৎস আতঙ্কগ্রস্ত রমেশ এবার খোলা দরজা লক্ষ্য করে প্রাণপণে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সে আর পিছন ফিরে তাকায়নি, ছুটছে। অন্ধকার রাত্রি, চারিদিকে নিস্তব্ধ, শেয়ালের হুক্কা হুয়া ডাক, পেছনে হাহা হিহি হুহু শব্দে কারা যেন তার পিছনে তাড়া করে আসছে। মিনিট 15 রাস্তা সে বোধহয় 5 মিনিটে অতিক্রম করে ফেলেছে। সামনে একটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে। তাকে লক্ষ্য করেই সে ছুটে চলেছে। একটি দরজায় সে এবারে আছড়ে পড়ল। সকালে রমেশের জ্ঞান ফিরতেই তার আগের দিনের সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা হাই হাই করে উঠল। একজন মায়ের বয়সের মহিলা তাকে বলল, তুমি এখনো বেঁচে আছো, সেটাই অনেক। হরিপুর গ্রামের মাঠের বাড়িতে এখন ভূতের রাজ্য হয়েছে। তারপর সেখান থেকে রমেশ নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই সিবিএ টুলস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।